তাহলে আজকের আলোচ্য বিষয় হলো ওল্ড চায়না বাই চার্লস ল্যাম্ব। এখন ওল্ড চায়না মানে কি? ওল্ড চায়না মানে হচ্ছে পুরনো দিনের চীনামাটির পাত্র। ওল্ড চায়না বলতে চীন দেশ বোঝাচ্ছে না, ওল্ড চায়না বলতে চীনামাটির পাত্রকে বোঝাচ্ছে। আগেকার দিনে যে চীনামাটির পাত্রগুলো পাওয়া যেত, সেই চীনামাটির পাত্রগুলোর মধ্যে প্রচুর সুন্দর সুন্দর নকশা করা থাকতো এবং সুন্দর সুন্দর মানুষের ছবি আঁকা থাকতো, এবং যে মানুষগুলো দেখতে অতীব সুন্দর হতো। আগেকার দিনে চীনামাটির পাত্রগুলো যদি দেখো, যেগুলো আজকে আমরা ব্যবহার করি না প্রায়, আগেকার দিনে চীনামাটির পাত্রগুলো অতীব সুন্দর হতো, যেখানে প্রচুর নকশা করা থাকতো এবং সর্বোপরি সুন্দর সুন্দর পুরুষ এবং নারীর সেখানে ছবি আঁকা থাকতো। এই পাত্রগুলো দেখে বা এই যে কাপ, পেয়ালা বা প্লেট, চীনামাটির পাত্র, এইগুলো দেখতে চার্লস ল্যাম্বের খুব ভালো লাগতো। মানে আগেকার দিনে চার্লস ল্যাম্বের সময়, চার্লস ল্যাম্বের যুগে এইগুলো একটা শৌখিনতা ছিল। লোকে যার সম্ভ্রান্ত পরিবার ছিল, যার ধনী পরিবার ছিল, ইভেন মিডল ক্লাস ফ্যামিলিতে এই চীনামাটির পাত্রগুলোকে সাজিয়ে রাখা হতো আলমারিতে, এবং কি খুব যত্ন সহকারে এগুলো ডিসপ্লে করা হতো। মানে তোমাদের বাড়িতে ধরো একটা ফুলদানি আছে, তুমি খুব সুন্দরভাবে একটা দারুণ ফুলদানি আছে, তুমি সেটা খুব সুন্দর জায়গায় সাজিয়ে রাখো যাতে লোকে এলে সেটা দেখতে পায়। ঠিক সেই রকম আগেকার দিনে চীনামাটির পাত্রগুলোকে লোকে সাজিয়ে রাখতো, ওকেশনালি ব্যবহার করতো, মাঝে মধ্যে ব্যবহার করতো। বুঝতে পারলে কিনা? সেই চীনামাটির পাত্রগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। চার্লস ল্যাম্ব এই চীনামাটির পাত্রগুলো দেখতে খুবই পছন্দ করতেন। তাই উনি বলছেন, চার্লস ল্যাম্ব বলছেন যে আমি যখনই কারো বাড়িতে যাই, সব থেকে প্রথমে তাদের চীনামাটির বাসনপত্রগুলো দেখবার চেষ্টা করি, যেগুলো সাধারণত কোনো আলমিরাতে রাখা থাকে বা ক্লোজেটে রাখা থাকে বা কোনো সুন্দর জায়গায় রাখা থাকে। তা আমি যখনই কোনো মানুষের বাড়িতে যাই, কোনো বন্ধু আত্মীয়ের বাড়িতে যাই, আমি সবসময় গিয়ে প্রথমেই আগ্রহ প্রকাশ করি তাদের চীনামাটির বাসনপত্র দেখতে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমার কিন্তু চীনামাটির বাসনপত্র দেখতে খুবই বেশি ভালো লাগে। তার কারণ সেখানে সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে, যেখানে হয়তো একটা ছেলে বা একটা মেয়ে একটা বাগানে বসে আছে, একজন জল ঢালছে, সেটা অনেক উঁচু থেকে জল ঢালছে, এবং আশেপাশের যে দৃশ্যগুলো রয়েছে যা মোহিত করে দেয় আমাদের, এবং কিছুটা রিয়েল কিছুটা আনরিয়েল বলে মনে হয়। চীনামাটির পাত্রে আঁকা প্রতিটি নারী এবং পুরুষ সুন্দর হয় দেখতে। নারীরা তো সুন্দর হয়ই, পুরুষরাও যেন অনেকটাই নারীদের মতোই সুন্দর দেখতে। কে ছেলে এবং কে মেয়ে বোঝা যায় না যতক্ষণ না তুমি তাদের পোশাক দেখবে। তো চীনামাটির পাত্রের প্রতি চার্লস ল্যাম্বের বরাবরই এইরকম একটা আগ্রহ ছিল। চার্লস ল্যাম্বের বোন নাম হলো মেরি ল্যাম্ব। কি নাম? মেরি ল্যাম্ব। তো এনাকে ব্রিজেট বলা হয়েছে বারবার এখানে, ঠিক আছে? চার্লস ল্যাম্ব একদিন এইরকমই চীনামাটির পাত্র দেখছিলেন বোনের সাথে, ব্রিজেট, এবং সেটা দেখতে দেখতে চার্লস ল্যাম্ব প্রশংসা করছিলেন চীনামাটির পাত্রগুলির। তখন ব্রিজেট বললেন, হঠাৎ করে ব্রিজেট সেই চীনামাটির পাত্রগুলো দেখতে দেখতে স্মৃতিচারণা করতে শুরু করলেন। স্মৃতিচারণা মানে অতীতের বিষয়ে ভাবতে থাকা, অতীতের বিষয়ে ডুবে যাওয়া, অতীতের জিনিসগুলো, অতীতের নস্টালজিয়া হয়ে পড়া, পুরনো জিনিসের মধ্যে ঢুকে যাওয়া। এইটার মধ্যে ঢুকে পড়লেন ব্রিজেট বা মেরি ল্যাম্ব। মেরি ল্যাম্ব বললেন যে আমরা যখন ছোট ছিলাম, সম্ভবত সেই দিনগুলো গোল্ডেন লাইফ ছিল। চার্লস ল্যাম্ব সেটার সাথে সম্মতি জানালেন যে হ্যাঁ, ছোটবেলাতে আমরা অনেক মজা করেছি। এখানে দুই ভাই বোনের কথোপকথনের মধ্যে ছোটবেলার বিভিন্ন ঘটনা উঠে আসবে আমাদের সামনে। ওরা চীনামাটির বাসনপত্র দেখতে দেখতে ছোটবেলাকার জীবনে ঢুকে পড়ছে, কল্পনার জগতে। ছোটবেলাতে তারা কি করত? ছোটবেলাতে তাদের পয়সার বা টাকা পয়সার আধিক্য ছিল না। তাদের টাকা পয়সা এত বেশি ছিল না যতটা আজকে তাদের কাছে আছে। তাই তাদেরকে প্রত্যেকটা জিনিস তারা যেটা কিনতো, সেটা তাদের প্রচুর ভাবনা চিন্তা করে কিনতে হতো। যখনই তারা কোনো জিনিস কিনতো ছোটবেলাতে, সেটা নিয়ে বেশ কয়েকদিন ধরে দুই ভাই বোনের মধ্যে আলোচনা হতো, আলাপ আলোচনা হতো, এবং সত্যিই কি সেটার প্রয়োজনীয়তা আছে সেটা নিয়ে তর্ক বিতর্কও হতো, এবং শেষ পর্যন্ত দুজনে মিলে গিয়ে সেই জিনিসটাকে ক্রয় করা হতো। কোনো জিনিস হয়তো দামি, সেই জিনিসটা কিনতে গিয়ে
এদের অনেক মাঝে মধ্যে স্যাক্রিফাইস করতে হতো। যেমন চার্লস ল্যাম্ব বলছেন, আমার একটা ব্রাউন ড্রেস ছিল, সেই ড্রেসটা ছিঁড়ে গেছে এবং চাইলে আমি একটা নতুন ড্রেস কিনতে পারতাম, কিন্তু আমি কিনছিলাম না। তার কারণ আমরা একটা বিয়মন্ট অ্যান্ড ফ্লেচারের বই কিনতে চেয়েছিলাম, তাই আমি টাকা জুগিয়ে জুগিয়ে রাখছিলাম পুরনো ছেঁড়া জামাটা পরে। এইভাবে আমরা একটা বই বা ভলিউম কিনেছিলাম, যেটা যখন আমরা কিনতে পারলাম, যখন আমাদের টাকা সঞ্চিত হয়ে গেল সেটা কিনবার মতো, আমরা ছুটতে গেলাম এবং সেটাকে কিনে আনলাম। সেটার যেটা আনন্দ, এবং যখন তখন যে কোনো জিনিস অবহেলায় কিনে নেওয়ার মধ্যে আনন্দের মধ্যে পার্থক্য আছে। কষ্ট করে সঞ্চয় করে পরিকল্পনা করে কোনো জিনিসকে কিনে নেওয়া, সেটা যেন অ্যাচিভমেন্ট, সেটা যেন ভিক্টরি, একটা জয়। কিন্তু অবহেলা ভরে, যেহেতু তোমার কাছে প্রচুর টাকা পয়সা আছে, টাকা দিয়ে যখন তখন কিনে নেওয়ার মধ্যে সেই রোমাঞ্চটা পাওয়া যায় না। এই দুই ভাই বোনের মধ্যে এই সমস্ত গল্প হতে লাগলো। সর্বোপরি আরো কি গল্প হলো, ওখানে চার্লস ল্যাম্ব আরো মনে করলেন যে আমি খুব অত্যন্ত সস্তার টিকিটে আমি আমার বোনকে নাটক দেখতে নিয়ে যেতাম, এবং আমরা কোথায় বসতাম? গ্যালারিতে বসতাম। গ্যালারি হচ্ছে সবচেয়ে সস্তার জায়গা, কিন্তু সেখানকার অডিয়েন্স ভালো ছিল। একটা মেয়ে মানুষ অডিয়েন্সে বসছে, সকলে তাকে সম্মান করত এবং কেউ ব্যাড কমেন্ট বা খারাপ মন্তব্য করতো না। বুঝতে পারলে? তার কারণ সেই সমাজে সভ্যতা বেঁচে ছিল। তো যাই হোক, আমরা সস্তার টিকিটে গ্যালারিতে বসতাম এবং সেখান থেকে নাটক দেখতাম। নাটক শুরু হয়ে যাওয়ার পর কে গ্যালারিতে বসে আছে নাকি কে সামনে সারিতে বসে আছে কি বা এসে গেল, কারণ নাটকের জগতে আমরা প্রবেশ করে যেতাম। যখন আমরা ফিরে আসতাম, আমার বোন ব্রিজেট বা মেরি ল্যাম্ব আমাকে কতবার ধন্যবাদ জানাতো যে আমি তাকে নাটক দেখতে গেছি বলে। ওই সস্তার গ্যালারিতে বসাতাম, তাও আমার বোন হাজারবার করে বলতো যে তুই অনেক ভালো, তুই আমাকে নিয়ে গেছিস। এতটাই আমাদের মধ্যে কানেক্টিভিটি ছিল, আমরা এতটাই একে অপরের সাথে জড়িত ছিলাম এবং আমাদের রিলেশনশিপ সম্পর্ক এতই গভীর ছিল। আমরা বিভিন্ন খরচ খরচা করতাম, কিন্তু অবহেলা করে কোনো কিছু করতাম না। যখন 31শে ডিসেম্বর আসতো, মানে বছরের শেষ দিন আসতো, তখন আমরা প্রত্যেকবারই হিসাব কষতে বসতাম যে এই বছরটাতে আমরা কি কি খরচ করে বেড়েছি এবং কোনগুলো অপ্রয়োজনীয় খরচ ছিল, এবং এই বিভিন্ন কথাবার্তা বলে আলোচনা করতাম। শেষ পর্যন্ত আমরা দুইজন মিলেই ঠিক করতাম যে পরবর্তী যে নতুন বছরটা আসছে সেটাতে আমরা এইভাবে অর্থের অপচয় করব না। এই সমস্ত এক্সাইটমেন্টগুলো কিন্তু আজকে চলে গেছে। তার কারণ আজকে আমরা তুলনামূলকভাবে অনেক ধনী হয়ে গেছি। তাই ব্রিজেট বলছেন বা মেরি ল্যাম্ব বলছেন যে আমরা যদি এতটা ধনী না হতাম, তবে খুব গরিবও নয়, এতটা ধনী না হতাম, বাট নট টু মাচ পোর, তাহলে সম্ভবত বেশি ভালো হতো। তাহলে সেই এক্সাইটমেন্ট এবং আনন্দ এবং কোনো কিছু কেনা, সেই বিষয়গুলোকে উপভোগ করতে পারতাম। আজ অর্থের আধিক্যের জন্য আমরা সেইগুলোকে আর উপভোগ করতে পারছি না। এইটা বললেন মেরি ল্যাম্ব বা ব্রিজেট। কিন্তু তার উত্তরে ল্যাম্ব কিন্তু বা চার্লস ল্যাম্ব কিন্তু বিরোধিতা করলেন, এবং চার্লস ল্যাম্ব বললেন এটা সত্যি কথা যে দারিদ্র্যের কিছু ভালো দিক আছে। যেরকম কোনো কিছু যখন আমরা কিনতে যাই, যেটা সে কেনার পর যেন মনে হয় আমরা কিছু অ্যাচিভমেন্ট করলাম, কারণ প্রচুর সংঘর্ষ করে সেটা কিনি, সেটাকে আমরা ভ্যালিউ দিতে শিখি। কিন্তু সমস্যার জায়গা হলো অর্থ না থাকা বা দরিদ্র হয়ে থাকার সমস্যা হলো বিভিন্ন সময় দুশ্চিন্তার মধ্যে দিয়ে অতিবাহিত হয়, প্রয়োজনীয় জিনিস না পাওয়া এবং একটা অনিশ্চয়তার মধ্যে সময় কাটানো, সেগুলো ভুললে তো চলবে না। এইভাবে ব্রিজেটকে বা মেরি ল্যাম্বকে উত্তর দিলেন চার্লস ল্যাম্ব। এই উত্তর শোনার পর ব্রিজেট যেন আবার যে আসবাবপত্রের সৌন্দর্য দেখতে শুরু করলেন, অতীতের কল্পনা থেকে বেরিয়ে এসে যেন সামহাউ ব্রিজেটও যেন অবজেকশন করার জায়গা থাকলো না, কারণ কথাগুলি অত্যন্তই সত্য ছিল। বুঝতে পারলে কিনা? তো এইটা ছিল পড়াটা, মূল পড়াটা যেটা আমরা পাচ্ছি ওল্ড চায়না বাই চার্লস ল্যাম্ব। এটা একটা এসে মানে কি? রচনা। এটার টাইপ যদি বলি, এটা একটা রচনা মানে এসে। চার্লস ল্যাম্ব যেগুলো লিখেছেন না, এসে দুই প্রকারের হয়, একটা সাবজেক্টিভ এসে, একটা অবজেক্টিভ এসে। সাবজেক্টিভ মানে আমি করে বলবো,
এবং আমার নিজের জীবনের কিছু কিছু বিষয় তুলে ধরব। তো এখানেও আমরা দেখতে পাবো যে এটা সাবজেক্টিভ এসে, এখানে আমি হলো বিচার্য বিষয়, আমি করে ব্যাখ্যা করব। 2 নম্বর হচ্ছে এখানে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট থাকে, মানে ব্যক্তিগত জীবনের কিছু তথ্য থাকবে এবং কি কিছু কিছু ক্ষেত্রে মিস্টিফিকেশনও থাকতে পারে, মানে মূল ঘটনা থেকে একটু হয়তো সরে গিয়েছেন কোথাও কোথাও, সেটাও হতে পারে, বুঝতে পারলে কিনা, বা রহস্য সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে কোথাও কোথাও। সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই ওল্ড চায়নার মধ্যে। এখন যদি প্রশ্ন বলি যে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে ওল্ড চায়না থেকে, প্রথমেই বলতে হবে ওল্ড চায়না অ্যাজ এ জাস্টিফাই অ্যাজ এ টাইটেল জাস্টিফাই করো, এটা প্রথম কথা। 2 নম্বর এটা ব্যাকগ্রাউন্ড বলতে হতে পারে, ঠিক আছে, এটা সম্বন্ধে ব্যাকগ্রাউন্ড কোথা থেকে নেওয়া হয়েছে। খেয়াল রাখবে এই পড়াটি কোথা থেকে, চার্লস ল্যাম্বস ওল্ড চায়না comes from a collection of his writing entitled Elia and the Last Essays of Elia। উনি একটা বই প্রকাশিত করেছিলেন, এলিয়া and the Last Essays of Elia, এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে সোর্সটা হলো এলিয়া, the Last Essays of Elia, এখান থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারলে। আর কি, আমরা যদি মূল রচনাটা পড়ি এখান থেকে আমরা বেশ কয়েকটা নতুন বিষয় জানতে পারি। তার মধ্যে কিছু সিম্বলিজম দেখতে পাচ্ছি আমরা, সিম্বলিজম অবশ্যই রয়েছে। এই যে ওল্ড চায়না বলছে বারবার, চীনামাটির পাত্রগুলো যেন সিম্বলাইজ করছে কিছু, চীনামাটির পাত্রগুলো যেগুলো নস্টালজিয়া বানিয়ে দিচ্ছে, সেগুলো অতীব সুন্দর, এটা একটা সিম্বলিজম রয়েছে। আরো যদি কথা বলি, এখানে প্লিজার অফ প্রভার্টি কে শো করা হয়েছে, and at the same time পেন অফ প্রভার্টি কেও শো করা হয়েছে। দারিদ্রতার ভালো দিক এবং দারিদ্রতার খারাপ দিককেও তুলে ধরা হয়েছে। ক্লিয়ার নয়? আর কি, এখানে আমরা ল্যাম্বের রাইটিং স্টাইল দেখতে পাই। ল্যাম্ব যখনই লেখেন না কোনো কিছু, একটা রচনা লেখেন, আমি করেই লেখেন, মিস্টিফিকেশন ব্যবহার করেন, সহজ ভাষায় লেখেন এবং নিজের ব্যক্তিগত জীবনের ঘটে যাওয়া মানে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসকে তিনি ব্যবহার করেন এবং এমনভাবে বিষয়টাকে উপভোগ করেন, মানে পরিবেশনা করেন যেখানে হাসি ঠাট্টা থাকবে এবং দুঃখের বিষয়ও থাকবে এবং ব্যক্তিগত জ্বালা যন্ত্রণাও থাকবে, যেটা আমরা চার্লস ল্যাম্বের লেখার মধ্যে এখানে দেখতে পাই। অর্থাৎ রাইটিং স্কিল কিরকম, সহজ সরল ভাষায় লিখবো, এটা চার্লস ল্যাম্ব লিখতেন। ব্যক্তিগত জীবনের তথ্য তুলে ধরবো, এটা করতেন। মিস্টিফিকেশন অ্যাড করতেন, মানে কোথাও কোথাও রহস্য বা ধোঁয়াশা ভাব রেখে দিতেন, বিশেষ করে নামগুলোর ব্যাপারে অরিজিনাল নাম না দিয়ে একটা অন্য কিছু নাম দিয়ে দিতেন, এইটা করতেন। যেন এলিয়া, যখন বলি এলিয়া মানে কি, এলাই, এলিয়া মানে এলাই। এই যে ব্রিজেট বলছে, মেরি ল্যাম্বকে বলতে পারতেন, মেরি ল্যাম্বকে না বলে উনি ব্রিজেট বলছেন। তো মিস্টিফিকেশন উনি ব্যবহার করেন। আর কি ব্যবহার করেন, কোন জিনিসকে বর্ণনা করেন খুব সুন্দরভাবে, কোন জিনিসকে সুন্দরভাবে সূক্ষ্মতর বিষয়কে বর্ণনা করেন, যেটা অনেক লেখকের মধ্যেই কিন্তু এটা থাকে না। এবং কি ডাবল ভয়েস স্ট্রাকচার ইন ল্যাম্ব, যখন আমরা পড়ি ডাবল ভয়েস স্ট্রাকচার দেখতে পাই। সর্বোপরি যখন এখানে আমরা দেখি কিছু কিছু লাইন আছে, কোটেশন আছে, যেগুলো কিন্তু আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় বা মনকে ছুঁয়ে যায়, এই সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে তোমাকে। আরেকটা বিষয় বলবো, এখানে মেরি ল্যাম্বের সাথে চার্লস ল্যাম্বের যে সম্পর্ক কত গভীর ছিল তার একটা আমরা ইঙ্গিত পাই। যে মেরি ল্যাম্ব, যিনি একটা সময় পাগল হয়ে গেছিলেন, কিন্তু চার্লস ল্যাম্ব তাকে দেখভাল করার জন্য আর বিয়ে থা করলেন না, সারা জীবন নিজের বোনকে দেখভাল করেছিলেন। কেন এটা করেছিলেন, যে তিনি নিজের বোনকে ভালোবাসতেন এবং তাদের সে একটা ফ্রেন্ডের মতো ছিল, বন্ধুর মতো ছিল, তার সাথে সবকিছু শেয়ারিং করতেন এবং বন্ধুর বিপদে তাকে ছেড়ে দেননি উনি, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা তার একটা হিন্টস দেখতে পাই যে কতটা এদের রিলেশনশিপ ডিপ ছিল। আচ্ছা, যদি থিম অফ দ্য এসে বলি, এই এসেটার মধ্যে থিম কি রয়েছে, দ্য বিগিনিং লাইনস অফ দ্য ওল্ড চায়না ইজ অ্যাবাউট ওল্ড চাইনিজ আইটেমস। যদি আমরা ওল্ড চায়না বলি, প্রথমেই শুরু হবে চীনা মাটির বাসনপত্র দিয়ে, বাট দ্য রেস্ট অফ দ্য এসে ইজ অ্যাবাউট দ্য রোমান্টিসিজম অফ প্রভার্টি। কিন্তু পুরো এসেটা প্রথমে শুধু ওই ওল্ড চায়না নিয়ে একটু কথাবার্তা থাকবে, মাটির পাত্র এগুলো নিয়ে কথাবার্তা থাকবে, কিন্তু পুরোটাই বাকি অংশে শুধুমাত্র কি থাকবে, গ্লোরিফিকেশন অফ প্রভার্টি, দারিদ্র যে কিছু কিছু ভালো জিনিসও দেয় সেইটা বোঝানোর চেষ্টা করবে এবং অতীতের
জগতে ডুবে যাওয়া এই জিনিসটা বারবার উঠে আসবে পুরো এসে জুড়ে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা মূল কথা রয়েছে। আচ্ছা, এখানে কিছু শর্ট কোয়েশ্চেন্স আছে, ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই শর্ট কোয়েশ্চেন গুলো অবশ্যই রেডি করবে, ঠিক আছে? দিস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর এক্সামিনেশন পারপাস। পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখে নাও গাইজ, কার কি অসুবিধা আছে অবশ্যই বলো।